স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার ভালো আছি, আমি কেমন আছেন? তো আমিও ভালো। কালকে তোমরা এই 5-10 মিনিট পর কোথায় চলে গেছিলা ক্লাস শুরু হওয়ার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে গতকাল তোমরা ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পর কোথায় চলে গেছো? স্যার ওই যে স্যার জুম আমি চলে গেছিল, এখানে জুম এটা চলে গেছিল, আমি আবার ট্রাই করছিলাম, অনেকক্ষণ ট্রাই করতেছিলাম কিন্তু জুম এটা এখানে কানেক্ট হচ্ছিল না। কি বলো কেন? আমি জানি না কেন। তুমি ওই যে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে লিংক থেকে ঢুকতা, ওখান থেকে তো লিংকে ক্লিক করলেই তো ক্লাসে ঢোকা যেত। স্যার আমি ওখান থেকেও চেষ্টা করছি কিন্তু এটা এটা বারবার ঘুরতেছে স্যার, আসতেছিলাম না। তাই তো জি স্যার। www.ctg ইয়াতে ক্রমে স্যার আমি ওভাবে স্যার আমি প্রতিদিন এভাবে ঢুকি। হ্যাঁ, তো এটা পারো নাই না? স্যার আমি www. এটা দিয়ে আমি প্রবেশ করি স্যার। আমি গুগল ক্রোমে এটা লিখে ওখানে ওয়ালাইকুম যাই স্যার। আসসালাম। আচ্ছা, যা হোক, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো আছো নিশ্চয়? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমরা গতকালকে লেনদেন সম্পর্কে পড়েছিলাম, লেনদেন চ্যাপ্টারটা, এগুলো তো তোমরা পারো। তারপরে আবার আরেকটু আমরা ফর্মালিটি অনুসারে রুটিন যেহেতু দিয়েছে, তাই আমরা আবার নতুন করে শুরু করছি। আমরা সে অনুসারে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তো সবাই পরিচিত আছো নাকি নেই? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব আধুনিক, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ একটি পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারক বা প্রচারক হচ্ছে লুকা পেসিওলি, যিনি 1494 সালে তার যে রচিত বিখ্যাত বই, নাম কি মনে আছে কারো? লুকা পেসিওলি রচিত, বলো দেখি একটু। কি একটা জানি ছিল স্যার। সুম্মা ডি অ্যারিথমেটিক জিওমেট্রিকা প্রফেশনালিয়েটা। এই গ্রন্থটিতে তিনি একটি জায়গায় দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন, অর্থাৎ হিসাব প্রস্তুত করার সময় হিসাবের প্রতিটি লেনদেন দুইটি পক্ষ, হিসাবের প্রতিটি লেনদেনে কয়টি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হিসাবের প্রতিটি লেনদেনে দুটি পক্ষ বিদ্যমান থাকে, একটি পক্ষ ডেবিট এবং তার ঠিক সমপরিমাণ, আরেকটি পক্ষ হচ্ছে ক্রেডিট। টোটাল ডেবিট সমান টোটাল ক্রেডিট অঙ্ক হবে, অর্থাৎ ডেবিট টাকার যোগফল এবং ক্রেডিট টাকার যোগফল সমান একই হবে স্যার, সমান। তাই সেটাকে বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আধুনিক হিসাব বিজ্ঞান এই পদ্ধতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়, অর্থাৎ বিশ্বের প্রায় সকল দেশ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে তাদের ব্যবসায়িক এবং দৈনন্দিন হিসাবপত্রগুলোর লেনদেন লিপিবদ্ধ করে থাকে। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে সঠিক আর্থিক অবস্থার প্রদর্শিত হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয়, প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা যায়। আজকে আলোচনার বিষয়বস্তুর মধ্যে প্রথমে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। দুতরফা দাখিলা পদ্ধতি প্রথমেই বললাম আমি, এটা হচ্ছে হিসাবের পূর্ণাঙ্গ, বিজ্ঞানসম্মত এবং আধুনিক একটি পদ্ধতি।
এই পদ্ধতি অনুসারে হিসাব প্রস্তুত করা হলে হিসাবের সঠিক আর্থিক অবস্থা নির্ধারিত হয় এবং সঠিক ফলাফল নির্ণয় করা যায়। দুতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে এর কিছু মূলনীতি রয়েছে। মূলনীতিটা তা দেখবো আমরা। তার আগে আমরা একটু দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, সর্বমোট 5টি মূলনীতি রয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি এবং বৈশিষ্ট্য এগুলো এমসিকিউতে কিন্তু তোমরা কি প্রবলেমে পড়তে পারো, অর্থাৎ এমসিকিউতে অনেক সময় কনফিউজিং প্রশ্ন আসে, কোনটা মূলনীতি কোনটা সুবিধা, এটার মধ্যে আমরা কনফিউজ করে যাই। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো হচ্ছে 5টা মূলনীতি মনে রাখলে সুবিধা অসুবিধাগুলো পারা যাবে, অর্থাৎ তুমি যেগুলো মূলনীতির মধ্যে পড়ে না সেগুলো হচ্ছে সুবিধা। তার মধ্যে একটা হচ্ছে দ্বৈত সত্তা। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটা লেনদেনের 2টি সত্তা বা পক্ষ রয়েছে। প্রতিটা লেনদেনে কয়টি সত্তা? দুইটি সত্তা, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এক পক্ষ দাতা এবং অপর পক্ষ গ্রহীতা। এরপরে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে দাতা গ্রহীতা। দুতরফা দাখিলা পদ্ধতিতে একটি পক্ষ দাতা হবে এবং অপর পক্ষ গ্রহীতা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট। যে পক্ষ দাতার পক্ষটিকে ক্রেডিট বলা হয় এবং গ্রহীতার পক্ষটিকে ডেবিট বলা হয়। ঠিক আছে, তাহলে কয়টা হলো? দ্বৈত সত্তা, দাতা গ্রহীতা, ডেবিট ক্রেডিট, সমান অঙ্কের আদান প্রদান। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী 2টি অংশে বা 2টি পক্ষে সমান অঙ্কের আদান প্রদান ঘটবে, অর্থাৎ ডেবিট দিকে যত টাকা হবে ক্রেডিট দিকেও ঠিক সমপরিমাণ অর্থ হবে। এরপর হচ্ছে সামগ্রিক ফলাফল। দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই পদ্ধতিতে হিসাবের সামগ্রিক ফলাফল নির্ণয় করা সম্ভব হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের মোট লাভ, মোট ক্ষতির পরিমাণ, মোট সম্পদ, মোট দায় দেনা ইত্যাদির পরিমাণ খুব ভালোভাবে সহজেই নির্ণয় করা যায়। তাহলে এই 5টা মূলনীতি যদি আমরা মুখস্থ রাখতে পারি, এই 5টা মূলনীতির বাইরে বাকি সবগুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। তাহলে 5টা মূলনীতিগুলো কি কি বলতো আবার আমার সাথে সাথে? দ্বৈত সত্তা, দাতা এবং গ্রহীতা, ডেবিট এবং ক্রেডিট, আদান প্রদান এবং সামগ্রিক ফলাফল। এই 5টা বৈশিষ্ট্য যদি মনে রাখো, এই 5টার বাইরে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে কি সুবিধা। সুবিধাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, লাভ লোকসান নিরূপণ, জ্ঞানিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক অবস্থা নিরূপণ, সার্বজনীন স্বীকৃতি, ভুল ত্রুটি জালিয়াতি উদ্ঘাটন, ব্যয় নিয়ন্ত্রণ, সঠিক কর নির্ধারণ ইত্যাদি। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারো সুবিধা অসুবিধা কোনো ব্যাপার না। এবার দেখো উক্ত আলোচনার উপর ভিত্তি করে শ্রেণী কাজ। কোনটি হিসাব রক্ষণের নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি? দুতরফা দাখিলা পদ্ধতি। মাধ্যমে হিসাব সমূহ 2টি পক্ষ দ্বারা হয়। দুতরফা দাখিলার মাধ্যমে দুতরফা দাখিলা পদ্ধতি। গুড। লেনদেনের 2টি সত্তা কি কি? লেনদেনের 2টি সত্তা কি? একটা ডেবিট একটা ক্রেডিট। একটা হচ্ছে ডেবিট আর একটা ক্রেডিট সত্তা, বা একটা দাতা একটা গ্রহীতা। এটা গ্রহীতা। কারণে প্রতিষ্ঠানের মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকার পরিমাণ সমান হয়। সমান অঙ্ক দেখা যাক। তাহলে দেখো লেনদেনের 2টি সত্তা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির কারণে মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা সমান হয়। হ্যাঁ, এবার আসো প্রতিটি লেনদেন। পূর্বের প্রশ্ন কি ছিল? প্রতিটি লেনদেনের কমপক্ষে কয়টি পক্ষ থাকবে? কমপক্ষে 2টি পক্ষ থাকে। দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা প্রদানকারীর হিসাবটিকে কি বলে?
বলতো সুবিধা প্রদানকারী হিসাবটাকে কি বলে? দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা গ্রহণকারী হিসাবকে কি বলে? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি? প্রথমটা হবে গ্রাহকটা, এরপরটা দাতা। দেখা যাক, দুতরফা দাখিলা যদি পদ্ধতিতে পাঁচটি। সুবিধা প্রদানকারী হিসাবকে বলা হয় ক্রেডিট, এবং দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট। যিনি সুবিধা গ্রহণ পাঁচটি করবে পাঁচটি। তিনি ডেবিট ডেবিট, এবং যিনি সুবিধা প্রদান করবে তিনি হচ্ছেন ক্রেডিট। দুতরফা Credit. দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি? দুতরফা পাঁচ। দাখিলা পদ্ধতির মূলনীতি হচ্ছে সুবিধা গ্রহণকারী ডেবিট এবং সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। ক্রেডিট এরপরটা পাঁচটি। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি? পাঁচটি। আশা করি এই পাঁচটা মূলনীতি যদি মুখস্থ থাকে বাকি সব সুবিধা। মিস্টার করিমকে 20,000 টাকা প্রদান। এখানে সুবিধা গ্রহণকারী পক্ষ হলো, বলতো মিস্টার করিমকে 20,000 টাকা প্রদান। এখানে সুবিধা গ্রহণকারী পক্ষ হলো ডেবিট। ডেবিট সুবিধা গ্রহণকারী পক্ষটা কে? মিস্টার করিম। মিস্টার জামালকে 5,000 টাকা বেতন প্রদান। এখানে একটি হিসাব খাত নগদ, অন্যটি হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনটি প্রস্তুত করা হয়? দেখো, সুবিধা গ্রহণকারী হচ্ছে মিস্টার করিম। মিস্টার করিম অর্থের সুবিধা গ্রহণ করেছেন, তাই মিস্টার করিম হিসাব হচ্ছে সুবিধা গ্রহণকারী। মিস্টার জামালকে 5,000 টাকা বেতন প্রদান। এখানে একটি হিসাব খাত হচ্ছে নগদ, অন্যটি হচ্ছে কি বেতন। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য কোনটি প্রস্তুত করা হয়? রেওয়ামিল। রেওয়ামিল। সার্বজন স্বীকৃত পদ্ধতি কি? সার্বজন স্বীকৃত পদ্ধতি হচ্ছে দুতরফা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি রেওয়ামিল কখন প্রস্তুত করা হয়? হিসাবের কোন নির্দিষ্ট তারিখে কি করা হয়? রেওয়ামিল গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। বিশদায় বিবরণী কখন প্রস্তুত করা হয়? বিশদায় বিবরণী সময়ের পর প্রস্তুত করা হয়। পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি আমরা। এক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেনদেনে জড়িত হিসাব খাত সমূহ, পক্ষ সমূহ বা হিসাব বের করা। অর্থাৎ প্রতিটা লেনদেনের সাথে আমরা জানি কমপক্ষে দুইটা পক্ষ জড়িত থাকে। কয়টা পক্ষ জড়িত থাকে? দুটি। একটি ডেবিট পক্ষ এবং অপরটি ক্রেডিট পক্ষ। দুইটার বেশিও থাকতে পারে, কিন্তু দুইটার বেশি থাকতে পারে, ঠিক কিনা? দুইটার বেশি কি থাকতে পারে? থাকতে পারে না। যেমন মূলধন বিনিয়োগ করা হলো 50,000 টাকা। এখানে কয়টা পক্ষ? দুইটা স্যার। কি কি? মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব এবং মূলধন হিসাব দুইটা পক্ষ। পণ্য বিক্রয় করা হলো 50,000 টাকা, নগদে পাওয়া গেল 10,000 টাকা। এখানে কয়টা পক্ষ হবে? দুইটা স্যার। কি কি? স্যার জাবেদাটা আরেকবার বলবেন স্যার। পণ্য বিক্রয় করা হলো 50,000 টাকা এবং নগদে পাওয়া গেল 10,000 টাকা। তখন নগদের হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, দুইটা হিসাব। টাকা। হ্যাঁ স্যার। তাহলে ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাবে 50,000, তাহলে বাকি 40,000 কোথায়? দেনাদার স্যার। এখানে তিনটা হিসাব হবে। দেনাদার এখানে হিসাব মোট স্যার। কয়টা হিসাব খাত হবে? তিনটা। দুইটা ডেবিট, একটা ক্রেডিট। নগদান হিসাব Credit। ডেবিট 10,000 টাকা, দেনাদার হিসাব ডেবিট দেনাদার হিসাব 40,000 টাকা। ডেবিট 40,000 টাকা। এই দুইটার বিক্রয় যোগফল হিসাব হচ্ছে 50,000।
এবং বিক্রয় হিসাব ক্রেডিট 50,000, সর্বমোট দুই দিকের যোগফল 50,000 50,000 এবং মোট হিসাব খাত কয়টা? তিনটা না? তিনটা। বুঝতে পেরেছ? চারটাও হিসাব খাত থাকতে পারে। যেমন জনাব আব্দুর রহমান নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 40,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। তাহলে এক্ষেত্রে দেখো নগদান হিসাব 50,000 ডেবিট, ব্যাংক হিসাব 40,000 ডেবিট, আসবাবপত্র হিসাব 20,000 ডেবিট, হিসাব ক্রেডিট হবে কত? 50, 40, 90 এবং 20, 1,10,000 টাকা হচ্ছে ক্রেডিট। তাহলে সর্বমোট হিসাব খাত কয়টি এখানে? চারটি। তিনটা ডেবিট হিসাব খাত এবং একটা খাত। বুঝতে পেরেছ না? পাঁচটা হিসাব খাত হতে পারে। কয়টা হিসাব খাত? পাঁচটা। যেমন আব্দুর রহমান সাহেব নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 40,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং ব্যবসায়িক ঋণ 40,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে এখানে কি হবে? নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব এই তিনটা ডেবিট দিকে বসবে, মূলধন হিসাব এবং ব্যবসায়িক ঋণ হিসাব ক্রেডিট দিকে বসবে। বুঝতে পেরেছ? তাহলে ডেবিট দিকে হচ্ছে তিনটা হিসাব খাত এবং ক্রেডিট দিকে হচ্ছে দুইটা হিসাব খাত, মোট পাঁচটা হিসাব খাত। তাহলে হিসাব খাত যতটি হবে হোক, কিন্তু ডেবিট অঙ্কের টাকার যোগফল এবং ক্রেডিট অঙ্কের টাকার যোগফল কি হবে? সমান হবে। সমান হবে। লেনদেনে জড়িত পক্ষসমূহ হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি বা দ্বৈত সত্তার নীতি অনুযায়ী প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ বা হিসাব খাত জড়িত থাকে। যেখানে এক পক্ষ সুবিধা গ্রহণ করে অন্য পক্ষ সুবিধা প্রদান করে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করলে অন্য পক্ষটা অবশ্যই কি করবে? সুবিধা প্রদান করবে। এক্ষেত্রে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেন থেকে দুটি করে পক্ষ নির্ণয় করব। কিছু কাজ দেওয়া হয়েছে এখানে দেখো। জনাব করিম নগদ 1 লক্ষ টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করেন। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে প্রথমটার উদাহরণ দেখো, নগদান হিসাব এবং মূলধন হিসাব দুইটা পক্ষ যদি আমরা নির্ণয় করি কি কি হয়? নগদান হিসাব এবং মূলধন হিসাব। এর পরেরটা হচ্ছে কি? অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র গুড। চলে যাচ্ছে আমরা আমাদের আলোচনার পরবর্তী অংশে। এই অংশে আমরা আলোচনা করব লেনদেনে জড়িত হিসাব খাত সমূহ, পক্ষ সমূহ বা হিসাবের ভিত্তিতে হিসাবের শ্রেণীবিন্যাস বা হিসাব সমীকরণের ভিত্তিতে উপাদান চিহ্নিত করা। দেখো, হিসাবের শ্রেণীবিন্যাস সনাতন পদ্ধতি ও আধুনিক পদ্ধতি দুভাবে করা যায়। হিসাবের শ্রেণীবিন্যাস আধুনিক সম্পদ, আয়, মাসে আয়, ব্যয় দুই ভাগে করা যায়, কিন্তু বর্তমান শুধু আধুনিক পদ্ধতিতে অর্থাৎ হিসাব সমীকরণের ভিত্তিতে এর উপাদানগুলো নিচে দেওয়া হলো। অর্থাৎ আমরা সনাতন পদ্ধতিটা খুব একটা ব্যবহার করি না, আমরা সর্বাধিক ব্যবহার করি সেটা হচ্ছে কি? আধুনিক পদ্ধতি। আমরা সর্বাধিক কোন পদ্ধতিটা ব্যবহার করি? আধুনিক পদ্ধতি। আমরা সনাতন পদ্ধতি ব্যবহার করি না বললেই চলে। সনাতন পদ্ধতিটা আমরা কি করি না? একেবারেই ব্যবহার করি না। আধুনিক পদ্ধতিটা ব্যবহার করি। এবং আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। সেগুলো কি কি? সম্পদ, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। সম্পদ, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এটা আমি তোমাদেরকে 9 শিখাইছিলাম। সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। 5 প্রকারের হিসাবের সাহায্যে আমরা পৃথিবীর সকল হিসাব সম্পন্ন করতে পারবো। অর্থাৎ এমন কোনো হিসাব নাই যেগুলো এগুলোর বাইরে থাকবে, এমন কোনো কিছু নেই। অর্থাৎ এই 5 প্রকারের ভিতরেই পৃথিবীর সকল হিসাব সবকিছু আছে। বলো।
জনাব করিম নগদ 1 লক্ষ টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসায় শুরু করলেন। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 8,000 টাকা। পণ্য ক্রয় 20,000 টাকা। ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। করিমের নিকট থেকে পণ্য ক্রয় 5,000 টাকা। কামালের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 7,000 টাকা। পণ্য বিক্রয় 20,000 টাকা। ব্যাংকে জমা দেয়া হলো 25,000 টাকা। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। এখানে মোট 11টা লেনদেনের কথা বলা হয়েছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এই লেনদেনগুলোর সাহায্যে আমরা দেখব কিভাবে হিসাব সমীকরণ প্রস্তুত করা হয়েছে বা হিসাব সমীকরণের উপাদানগুলোতে প্রভাব দেখানো হয়েছে। তাহলে দেখো, প্রথম লেনদেনটা ছিল কি, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে এখানে দুইটা হিসাব কি কি পাচ্ছি আমরা, নগদান হিসাব এবং মূলধন হিসাব। মূলধন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। 2 নাম্বার হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হলো নগদে। নগদে আসবাবপত্র ক্রয়ের ফলে একটি আসবাবপত্র হিসাব এবং একটি নগদান হিসাব সৃষ্টি হয়েছে, সম্পদ, যেখানে আসবাবপত্র সম্পদ এবং নগদান হিসাব নগদ সম্পদ প্রকাশ করে। তারপর হচ্ছে কি, নগদে বেতন পরিশোধ। কি ছিল? নগদে বেতন পরিশোধ। তাহলে নগদে বেতন পরিশোধের জন্য আমরা যদি হিসাবের শ্রেণী বের করি, বেতনটা হচ্ছে ব্যয় হিসাব, নগদটা হচ্ছে সম্পদ। 4 নাম্বার ছিল কি, নগদে পণ্য ক্রয় করা হলো। নগদে পণ্য ক্রয় করার ফলে ক্রয় হিসাব এবং নগদান হিসাব দুটি হিসাবের সৃষ্টি হয়। তার মধ্যে ক্রয় হিসাব হচ্ছে ব্যয় এবং নগদান হিসাব হচ্ছে সম্পদ। এরপর 5, ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে ক্রয়ের ফলে কিন্তু নগদান হিসাব হবে না। ধারে ক্রয়ের ফলে কোন হিসাব গঠিত হয়? পাওনাদার। তাই ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, ঠিক আছে। ক্রয়টা হচ্ছে ব্যয় এবং পাওনাদার হচ্ছে দায়। এরপরে বলা হচ্ছে পাওনাদার নাম দিয়েছে করিম। করিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়। সেক্ষেত্রে কিভাবে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব নামে দুটি ভিন্ন ভিন্ন হিসাবের সৃষ্টি হয়? ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয় এবং করিম হিসাব হচ্ছে তাও প্রতিষ্ঠানের জন্য দায়। এরপর হচ্ছে করিমের নিকট হচ্ছে নগদে পণ্য ক্রয়। দেখো, কারণ নাম উল্লেখ থাকলে, নগদ শব্দটা না থাকলে তখন হচ্ছে দারে, আর নাম উল্লেখ থাকবে এবং পাশাপাশি নগদেরও উল্লেখ থাকবে, তখন সেটি ধারেও বিবেচিত হবে, ধারে বিবেচিত হবে, নগদে হবে না। তাহলে দেখো, ক্রয় হিসাব এবং ঠিক আছে, নগদে উল্লেখিত করিমের নিকট থেকে নগদে ক্রয় করা হয়েছে। যদি এখানে করিমের নাম দেওয়া আছে কিন্তু তারপরে এটা নগদে হবে, যেহেতু নগদ আছে, ঠিক আছে। হ্যাঁ, 8 তারিখের লেনদেনটা দেখি। সাদিয়া বলতো, এটা কি কি ছিল লেনদেনটা বলতো? দুইটা পক্ষ দেখে আমরা লেনদেনটা বুঝতে পারবো কিনা? পণ্য বিক্রয় করা হলো। পণ্য বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় হিসাব, নগদান হিসাব দুইটা হিসাব আসছে। তার মধ্যে নগদটা হচ্ছে সম্পদ, বিক্রয়টা হচ্ছে বিক্রয় চাই আয়। নন্দী বলো, 9 তারিখের লেনদেনটা কি ছিল বলো? ব্যাংকে জমা দেওয়া হলো। তুমি বলে বলতে তো দেয় নাই স্যার, বলতে তো দেয় নাই। ব্যাংক জমা স্যার, জমা দেওয়া হলো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বনি সাইদ বলো, 10 নম্বরের লেনদেনটা কি বলো? জি স্যার, 10 তারিখে যে লেনদেন সেটা কি ছিল বলো? বিজ্ঞাপন হিসাব আর ব্যাংক হিসাব। বিজ্ঞাপন হিসাব আর ব্যাংক হিসাব, এটা বলো। স্যার বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর এটা লেনদেনটা কি ছিল সেটা বলতে বলছি তোমাকে। আচ্ছা, লেনদেনটা স্যার তুমি যাবে তা বলছি।
লেনদেনটা পারবো না স্যার বলতেন। মুনতাসির বলো। কমিশনে পাওয়া গেল মুনতাসির বলো লেনদেনটা। ব্যাংক হতে ব্যাংক হবে না স্যার। নন্দী বলো, নন্দী। হ্যাঁ নন্দী বেশি উত্তর চাও, নন্দী বলো। ব্যাংকের মাধ্যমে বিজ্ঞাপন পরিশোধ করা হলো, বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো ব্যাংকের মাধ্যমে। স্যার আমি পারছি স্যার। কি হবে? বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করলো ব্যাংকের 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 মাধ্যমে। মাধ্যমে। তাহলে বিজ্ঞাপন হিসাব, ব্যাংক হিসাব। বিজ্ঞাপনটা হচ্ছে ব্যয়, ব্যাংকটা হচ্ছে সম্পদ। তারপরটা বলো কমিশন হিসাব, নগদান হিসাব। নগদ হিসাব, কমিশন হিসাব। এটার লেনদেন কি ছিল বলতে পারবা? কমিশন নগদে কমিশন পাওয়া গেল 3000 টাকা। দেখছো বিজ্ঞাপন নগদ লিখে নাই তো স্যার এখানে। করা হলো, কমিশন পাওয়া গেল। কমিশন পাওয়া গেল। কমিশনটা হচ্ছে আয়, নগদটা হচ্ছে সম্পদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনা। স্যার বলো। আলোচনার এই পর্যায়ে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা শিখব। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য তো আমি একেবারে শর্টকাট একটা হিসাব 5 প্রকারের মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আর বাকি থাকে কয়টা? 5 প্রকারের মধ্যে 2টা চলে যায়, 3টা। এই বাকি 3টা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। ক্রেডিট। বাকি থাকে সম্পদ আর ব্যয়। দাখিলা পদ্ধতির ভিত্তিতে প্রতিটি লেনদেনের 2টি পক্ষ এবং এক পক্ষ ডেবিট টাকার অঙ্ক, অপর পক্ষ ক্রেডিট টাকার অঙ্ক সমান, এই ধারণায় হিসাব সমীকরণের ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলোকে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ে কিভাবে ব্যবহার করা হয় তা নিচে দেখানো হলো। দেখো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট। দায় ক্রেডিট। ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ক্রেডিট। তাহলে দেখো, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টা বিষয় দেখো এই যে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টা যদি খেয়াল করো দেখবে 3টা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে এবং হ্রাস পেলে ডেবিট হয়েছে। ঠিক আছে? আর যদি আমরা এই যে ব্যয়, সম্পদ আর ব্যয়ের দিকে লক্ষ্য করি, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে এবং হ্রাস পেলে ক্রেডিট হয়েছে। এটা হচ্ছে আমাদের কি ডেবিট ক্রেডিট নির্ণয়ের ফর্মুলা। এখন এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করে ফেলি, দেখো, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর যদি এই দুটো হ্রাস পায় তাহলে ক্রেডিট। মনে থাকবে এটা? ক্রেডিট। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট। আর অপরদিকে দায় এবং মালিকানা সত্ত্ব ও আয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট, ডেবিট এবং তার ঠিক উল্টোটা বৃদ্ধি হবে পেলে ক্রেডিট পেলে ক্রেডিট। বুঝতে পেরেছেন? মনে থাকবে? জি স্যার। ইয়েস স্যার। সব কয় প্রকার? 5 প্রকার স্যার। কি কি? আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব। সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব। দায় এবং মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। ডেবিট হবে স্যার। হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট। হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট। বাকি আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। 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 পরবর্তী অংশে আলোচনার বিষয় দেখো, দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা কি কি বই সংরক্ষণ করি এবং পরবর্তী হিসাব চক্র, হিসাবের ধারাবাহিকতা রক্ষা। প্রথমে আসো দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের জাবেদা। বইগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে জাবেদা, জাবেদা, জাবেদাকে আবার বিভিন্ন প্রকারে ভাগ করছে। তার মধ্যে একটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত বিক্রয় জাবেদা, ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ নগদ প্রদান জাবেদা নগদ প্রদান জাবেদা এবং প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা। এগুলো দেখো নামের মধ্যে কিন্তু এগুলার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য উল্লেখ আছে। ক্রয় জাবেদা, এই জাবেদা বইতে সকল প্রকার ধারে ক্রয় লিপিবদ্ধ হবে। সকল হ্যাঁ, প্রকার স্যার। কি লিপিবদ্ধ হবে? ধারে ধারে ক্রয়। ক্রয়, ধারে ক্রয় অর্থাৎ বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হবে, তাকে বলা হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা। তাহলে ঠিক একইভাবে বিক্রয় জাবেদা কাকে বলা হবে? ধারে যে বিক্রয়কে জাবেদা বইতে ধারে সকল বিক্রয়কে। প্রকার ধারে বিক্রয়, বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হবে, তাকে বলা হয় বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত জাবেদা কাকে বলে? যে জাবেদা বইতে ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণে যদি ফেরত দেয়া হয়, ফেরত পাঠানো হয়, তখন সেটা যে জাবেদা বইতে লেখা হবে সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা। একইভাবে বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে দ্বারে বিক্রয়কৃত পণ্য কোনো কারণে যদি ফেরত আসে, তখন সে লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাকে বলা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, দ্বারে ক্রয় বিক্রয়গুলো আমরা ক্রয় বিক্রয় জাবেদায় লিখে ফেলবো। তাহলে নগদে ক্রয় বিক্রয় সহ সকল নগদ প্রাপ্তিগুলো, অর্থাৎ নগদে বিক্রয় সহ সকল নগদ প্রাপ্তিগুলো আমরা যে জাবেদা বইতে লিখব সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। একইভাবে ক্রয় সহ সকল নগদে প্রদান, অর্থাৎ নগদ ক্রয় সহ সকল নগদ প্রদানগুলো আমরা যে জাবেদা বইতে লিপিবদ্ধ করব সেটাকে মূলত নগদ প্রদান জাবেদা বলা হয়। বুঝতে পেরেছো কিনা? তাহলে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই জাবেদা বইগুলোতে যে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে, বাইরে অবশিষ্ট যে লেনদেনগুলো রয়েছে সেগুলো যেখানে লিপিবদ্ধ করা হয় সেটাকে মূলত প্রকৃত জাবেদা বলা হয়। প্রকৃত জাবেদা আবার 4 ধরনের, ওগুলো অত বেশি ডিটেলস তোমাদের প্রয়োজন হবে না। তোমাদের অঙ্কের জন্য আপাতত ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় পেনটা ছাড়া দাও না। এই কাজল পেন ছাড়ো। বলো। এবার দেখো খতিয়ান, স্যার বলো। স্যার হ্যাঁ, প্রকৃত জাবেদা মানে কি? প্রকৃত জাবেদা হচ্ছে উপরে যে 6 ধরনের জাবেদা রয়েছে, এই 6 ধরনের জাবেদার বাইরে যে জাবেদাগুলো বা লেনদেনগুলো রয়েছে, যে জাবেদা বইতে লেখা হয় সেটাকেই মূলত প্রকৃত জাবেদা বলে। যেমন আসবাবপত্রের অবচয়, এটা কি উপরে 6টার কোনটার মধ্যে যায়? আসবাবপত্র অবচয় দ্বারা কি ক্রয় বোঝায়? নো স্যার। বিক্রয়? ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, উপরের 6টার কোনটার মধ্যেই কিন্তু আসবাবপত্রের অবচয় বিষয়টার সাথে সংযুক্ত হয় না। তখন এই জাবেদাগুলো আমরা যে বইতে লিপিবদ্ধ করি সেটাকে বলা হয় প্রকৃত জাবেদা বই। প্রকৃত জাবেদা। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এবার আসো খতিয়ান। জাবেদায় লিপিবদ্ধকৃত সকল লেনদেনগুলোকে আলাদা আলাদা ভাবে উপযুক্ত শিরোনামে যে বইতে স্থানান্তর করে সংশ্লিষ্ট হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে খতিয়ান বলা হয়। অর্থাৎ জাবেদায় আমরা লেনদেনগুলো সব একত্রে লিপিবদ্ধ করি, কিন্তু খতিয়ানে সেখান থেকে আলাদা আলাদা, যেমন ক্রয় হিসাবের জন্য একটা বই হবে, পাওনাদারের জন্য একটা হবে, দেনাদারের জন্য একটা হবে, এরকম প্রতিটা লেনদেনকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে যখন আমরা হিসাব প্রস্তুত করি তখন তাকে মূলত কি বলা হয়? খতিয়ান বই। খতিয়ান। খতিয়ান বই বলে। এবার আসে হিসাব চক্র।
আর্থিক লেনদেনের হিসাব রক্ষণের কাজ যেভাবে ধাপে ধাপে আবর্তিত হয় সেই আবর্তন প্রক্রিয়াকে হিসাব চক্র বলে। এক্ষেত্রে ধাপগুলো চক্র আকারে চলতে থাকে। ধাপগুলো কিরকম চলতে থাকে? চক্র আকারে। চক্র মানে একটা চাকার মতো ঘুরতে থাকে। দেখো হিসাব চক্রের একটা চাকা, এটা একটা চাকা যেমন গোল, এখানে হিসাবের ধাপগুলো গোল আকারে চলতে থাকে। এবং কোনো একটা প্রতিষ্ঠান প্রথমে লেনদেন শনাক্তকরণ করবে, তারপরে লেনদেন বিশ্লেষণ করবে, জাবেদাভুক্তকরণ করবে, খতিয়ানে স্থানান্তর করবে, রেওয়ামিল প্রস্তুত করবে, সমন্বয় দাখিলা দিবে, কার্যপত্র প্রস্তুত করবে, আর্থিক বিবরণী প্রস্তুত করবে, সমাপনী দাখিলা দিবে, হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করবে এবং পরবর্তী বছর পুনরায় আবার লেনদেন শনাক্ত করবে। একইভাবে প্রতিটা ধাপ অনুসরণ করে বছর শেষে আবার কি করবে? হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করবে। এভাবে করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই কাজগুলো বা কাজের ধাপগুলো যে চক্রাকারে আবর্তিত হয় তাই এটাকে বলা হচ্ছে হিসাব চক্র। বুঝতে পেরেছ? এবার আসো আমরা একতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতির অঙ্কগুলো খুব বেশি আসতে দেখা যায়, অর্থাৎ প্রায় প্রতি বছরই এগুলো আসতে দেখা যায়। এখান থেকে একটা অঙ্ক আসে এবং একতরফা খুব সহজ একটা অঙ্ক, আমরা খুব ইজিলি এটা করতে পারি, অনেকেই এই পদ্ধতির অঙ্কগুলো পারি। তারপর আমরা আজকে আরেকটু সূত্রগুলো দেখব। একতরফা দাখিলা পদ্ধতি আয়তনে ছোট ও কম সংখ্যক লেনদেন হয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবে যে পদ্ধতি পরিলক্ষিত হয় তা একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ যেগুলো ছোট ছোট প্রতিষ্ঠান এবং যাদের লেনদেন সংখ্যা কম থাকে তাদের ক্ষেত্রে হিসাবের পদ্ধতিটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম আলোচনার শুরুতে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত নয়, যেহেতু দুতরফাটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন তিনটি ফর্মুলা মনে রাখতে হয়, যার মধ্যে প্রথমটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন সমান হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। পরেরটা হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ঠিক আছে? লাভ ক্ষতি সমাপনী মূলধনের সাথে উত্তোলনকে যোগ করব এবং প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফলটা বিয়োগ করব, তাহলে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো যদি সমাপনী মূলধন এবং উত্তোলন বড় হয় প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের চেয়ে তাহলে প্রতিষ্ঠানের লাভ, আর যদি তার ঠিক উল্টোটা হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। ঠিক আছে? আবার লাভ সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন, এটা বড় হবে কার থেকে? প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন থেকে বড় হবে। অন্যদিকে ক্ষতি হলে কি হবে? সমাপনী মূলধন উত্তোলনের যোগফল প্রারম্ভিক মূলধন থেকে ছোট হবে। উদাহরণ দেখো, একটা উদাহরণ, সমাপনী মূলধন মোট সম্পদ মাইনাস মোট দায়, সুতরাং লাভ বা ক্ষতি বের করা হয়েছে। এটা উদাহরণ 1 এর। ঠিক আছে? জি স্যার। শ্রেণীর কাজ দেখো, প্রারম্ভিক মূলধন কিভাবে পাওয়া যায়? প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে। সমাপনী মূলধন কিভাবে পাওয়া যায়? মোট সমাপনী সম্পদ থেকে মোট সমাপনী দায় বাদ দিয়ে। ঠিক আছে? তাহলে দেখো সমাপনী মূলধন যোগ উত্তোলন বড় আর প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন ছোট, এই চিহ্নটা হলে প্রতিষ্ঠানের লাভ হবে আর তার ঠিক উল্টাটা হলে ক্ষতি। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা করার আছে? তাহলে আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এরকম ক্লাস করলে তো ভালো লাগে, সবাই এরকম নিয়মিত ক্লাস করবা, রেগুলার ক্লাস করবা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা